আজকে আমরা এমন একজনের সঙ্গে আপনাদের সাক্ষাৎ করাবো বা এমন একজন মানুষের কথা আপনাদের শোনাবো, যিনি সেই প্রায় ৮০-র দশক থেকে কি বলবো, মানে নিজের উজ্জ্বল একটা ভবিষ্যৎকে বিসর্জন দিয়ে সমাজের আর্তের সেবায় নিজেকে বিলীন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। সেই মানুষটার সঙ্গে আমরা আজকে পেয়েছি। ভাঁড়ের রূপকারদের মধ্যে যাদেরকে ধরা হয়, সেই সমস্ত মানুষগুলোর মধ্যে তিনি আর একজন আমাদের সঙ্গে উপস্থিত আছেন। আমার খুবই কাছের এবং শ্রদ্ধেয় এম.এ. ওয়াফ সাহেব, আমাদের এই চ্যানেলে, অদম্য চ্যানেলে আপনাকে স্বাগত জানাই স্যার। শুভেচ্ছা জানাই। পবিত্র রমজান মাস, সবাই আমার আদাব নেবেন। সালটা ছিল 1978 সাল। আমি তখন আমতাতে অমরাগৌড়ি বলে একটি গ্রাম আছে, সেখানে কর্মরত ছিলাম। আর ওটা বন্যা এলাকা। 78 সালে একটা বন্যা হলো, দক্ষিণ বাংলায় সব জায়গাতেই হয়েছিল। বলতে গেলে খুব বড় ধরনের বন্যা, প্রচুর পরিমাণে গবাদি পশু বা ইত্যাদি মারা যায়। মানুষজন স্কুল বাড়ি বা অন্যান্য জায়গায় আশ্রয় নেয়। অনেক মানুষ তারা গাছের উপরে ছিল, অনেককেই আমরা সেভাবে উদ্ধার করেছি। অনেকেই দল ও মত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে সবাই মানুষকে যে উদ্ধার করে, এই বিপদ না আসলে বোঝা যায় না, সেই বিপদের সময় লক্ষ্য করেছি। সেই উদ্ধারকারীদের মধ্যে আমিও একজন ছিলাম। সেই সময় লক্ষ্য করলাম যে একজন বিদেশি মানুষ, তিনি উদ্ধার কাজ করছেন। যে তাল গাছ, তার যে শালতি পাওয়া যায়, ওইটার মধ্যে কিছু খাবার, ওষুধপত্র নিয়ে সাঁতরে সেইটাকে নিয়ে এক একটা জায়গায় যাচ্ছেন। গিয়ে সেখানে মানুষজন আস্তে আস্তে আসে, তাদের সুবিধা অসুবিধে শুনে তাদেরকে ওষুধপত্র দিচ্ছেন, খাবার দিচ্ছেন। এই কাজে আমি খুব খুশি হলাম যে আমার দেশের মানুষও করছে, তার সাথে একজন বিদেশিও হাত মিলিয়ে এই কাজটা করছে। মানুষটির কাছে এগিয়ে গেলাম। তারপর একদিন ওনার সাথে দেখা করলাম। ওনার যে ক্যাম্প ছিল, সমস্যা ছিল দুটো তখন। এক, আমি ভালো ইংরেজি জানতাম না, আর দুই, উনি ভালো বাংলা জানতেন না। কিন্তু পারস্পরিক বোঝাপড়া একটা হলো, ভাঙা ভাঙা বাংলা, ভাঙা ভাঙা ইংরেজি দিয়ে আমি বোঝাতে চেষ্টা করেছিলাম যে এলাকায় আমি থাকি, অর্থনৈতিক সহ সামাজিক বিভিন্ন পরিস্থিতি, সেখানে আমরা যুবকরা কাজ করতে চাই, আপনি আমাদের একটু গাইড করুন। খুব খুশি হলেন। ঠিক আছে, যোগাযোগ রাখো। তো 1979-তেই আমি ফিরে আসি। ফিরে এসে আমি মূলত এই ভাঙড় এলাকায় যাদের মধ্যে থাকতাম, যারা বিড়ি বাঁধত, রিক্সা চালাতো, তাদের হাল দুর্দশা ইত্যাদি দেখা, যে কি না দেখলে বোঝা যাবে না যে কত কষ্টের মধ্যে মানুষ সেই সময় ছিল। খেতে না পেয়ে কত লোক মারা যেত, চিকিৎসার অভাবে মারা যেত। তো তাদের জন্যে একটু ওষুধ দেওয়ার ব্যবস্থা করব। তার জন্য ডাক্তার জোগাড় করতে হবে, কিছু কর্মী কাজ করবে, তাদের দরকার। তো ভাঙড়ের অনেক মানুষের কাছে গেছি, বিশেষ করে যারা ব্যবসায়ী, তোমরা আমাকে একটা ঘর দিয়ে সাহায্য করো। আমাকে না কেউ ঘর দিতে পারেনি। তারা ঘর তাদের নিজেদের ব্যবহারের জন্য রেখেছিল, কিন্তু সেবা কার্যের জন্য কোনো ঘর তারা দিতে পারে। আমি ঘুরি, এক চায়ের দোকানদার
সে সব কিছুই জানতো, কারণ ওখানে এসে একটু চাটা খেয়ে আবার যেতাম। সেই আমাকে বলল, তুমি এক কাজ করো, তুমি আমার চায়ের দোকানে শুরু করো, আমি ছেড়ে দিচ্ছি। প্রথম দিন বললো, আমি এমন কিছু মাইন্ড করিনি। দ্বিতীয় দিনও আবার একই কথা বললো। তারপর বললাম, তো তুমি যদি এটা দাও আমাদের, তুমি কি করে খাবে? ভদ্রলোকের নাম আতিয়ার রহমান, এই কাঁঠালিয়াতেই বাড়ি, আর ওই চায়ের দোকানই সম্বলশীল। বললো, দেখো, তুমি একটা ভালো কাজ করতে যাচ্ছ, তোমার এই কাজে আমি সহযোগিতা যদি না করি, আমার বিবেকে বাজছে। আর তুমি আমার ব্যাপারে চিন্তা করছো, ও আল্লাহ আমাকে দেখবে। আমি অবাক হয়ে গেলাম, কি গভীর আস্থা! একটা মানুষ তার খেটে খাওয়ার জায়গাটা আমাকে সেবার কাজে দিচ্ছে। ওই চায়ের দোকানটাই পরিষ্কার করে নিয়ে পরবর্তীকালে আমরা আজকের এই যে শীষ বলে যে অর্গানাইজেশনটি আমরা গঠন করি, কাজ শুরু করি। বলছি স্যার, এই যে কাজটা আপনারা সেই সময় শুরু করেছিলেন, সেই সময় ধরুন এত সোশ্যাল মিডিয়া বা এত যোগাযোগ মাধ্যম ছিল না, সেই জন্য কি আপনারা তখন প্রচারের আলোয় আসেননি, না আসতে চাননি? আর এখন আমরা দেখি সামান্য কোনো মানুষ একটা কোনো কাজ করলে একটা বিশাল বিজ্ঞাপনের বাহার বানাতে চায়। এই দুটোকে আপনি কিভাবে দেখছেন, সেকাল আর একালের বিবর্তনটা? হ্যাঁ, অনেক পরিবর্তন হয়েছে। আর সমাজ যে পরিবর্তন হয়, কেউ একা করে না। কিন্তু আমাদের সমাজের সব থেকে অবহেলিত যে ব্যক্তি, তারও অবদান থাকে সমাজ গড়ায়। একটা ভালো কথা উপনিষদ থেকে বলি, সেখানে বলা হয়েছে সমানম এজতে, যার ইংরেজি করলে দাঁড়ায় গো অ্যাহেড টুগেদার, একসাথে এগিয়ে যাও। রবীন্দ্রনাথের কবিতায় তুমি কাউকে ফেলে যেও না, একা যদি যাও পিছনে যে পড়ে রয়েছে সে তো উঠতে পারবে না, সে যদি না ওঠে তাহলে সে পৌঁছাতে পারবে না। এই একটা লাইনও আমাদের চিন্তাধারার মধ্যে ভীষণভাবে কাজ করেছে। তুমি যারে ফেলিছ নিচে, সে তোমারে টানিবে পশ্চাতে। তো কাউকে ফেললে ভালো সমাজ গঠন হয় না। পরিবারের মধ্যেই দেখো, অবহেলিত কাউকে রাখলে সে পরিবার ভালো গঠন হয় না। এইসব উপলব্ধি আমাদের মধ্যে কাজ করেছে। আমরা নিঃসন্দেহে ওয়েলকাম জানিয়েছি যারা ভালো ভালো কাজ করে যাচ্ছে, বিশেষ করে আজকের দিনে সোশ্যাল মিডিয়া। আগে একটা খবর পেতে গেলে, এই ধরো 1980 সালে যে এটা জিজ্ঞেস করলে আমরা কাজ শুরু করেছি, কোনো পেপারে বেরোয়নি। আমাদের প্রত্যেকটা জায়গায় যত রুগী হতো, কোথাও বেরোয়নি। প্রথম কে বার করলো আমাদের খবর? সাউথ ইন্ডিয়ান একটা মান্থলি সাপ্তাহিক জার্নাল দি উইকে, সারা পৃথিবী কয় পেপারটা যায়। তারপরে আস্তে আস্তে বিভিন্ন পেপারে ইত্যাদি বার হয়েছে। তো আমরা ওইসব দিকে তাকাইনি, কারণ অত পড়ার সময়ও ছিল না। সূর্য ওঠে, সূর্য নামে, আমাদের কালকের ওষুধটা আজকে জোগাড় করতে হবে। আমি এবং আমার সহকর্মী সাবিত্রী, আমরা কলকাতাতে গিয়ে ওই ডাক্তারদের কাছ থেকে স্যাম্পল ফাইল জোগাড় করে নিয়ে আসতাম। রুগী তার হাতে একটু ওষুধ দেবো, কারণ রুগীর কেনার ক্ষমতা নেই, রুগীরা বিনা পয়সায় দেখাবে। আপনার গল্প আমরা শুনেছি, আপনার ইতিহাসও আমরা জেনেছি, তাতে আমরা সত্যি আপ্লুত এবং খুবই মুগ্ধ। আমাদের টিমের তরফ থেকে সত্যি আমরা মন থেকে আন্তরিকভাবে আপনার শুভেচ্ছা এবং সুস্থতা কামনা করি। আপনি মূলত স্বাস্থ্য এবং শিক্ষা, যে দুটো বেসিক চাহিদা মানুষের, এই পরিষেবা আপনি দিয়ে আসছেন এবং আশা করি আপনি আগামী দিনেও দিয়ে যাবে। তো আপনি এই যে স্বাস্থ্য এবং শিক্ষা পরিষেবা দিয়ে যাচ্ছেন মানুষের, তো এইটা প্রচারের অন্তরালে রয়ে গেছে। বর্তমান সময়ে সমাজসেবামূলক কাজটা খুব একটা যেন দেখা যায় না, বা মানুষ একটু আত্মকেন্দ্রিক হয়ে গেছে, একটু স্বার্থান্বেষী হয়ে গেছে। এই সমাজসেবামূলক কাজটাকে আপনি কিভাবে দেখবেন বা দেখছেন এখন বর্তমানে? আমি যেটা মনে করি, প্রচার
প্রচারক কারা হবে? মানুষ তো হবে। মানুষ সুবিধে পাচ্ছে আজকে, যেমন টিবি রুগীদের এখানে একটানা চিকিৎসা দেওয়া হতো, আজ গভর্নমেন্ট দিয়েছে, এখানে রুগী আসলে আমরা গভর্নমেন্ট কি রেফার করি। আমাদের বর্তমানে 19টা জেলায় কাজ চলছে, এটা হেডকোয়ার্টার্স। এন্টায়ার সুন্দরবন 5খান বোট প্রতিদিন সকালে 9টায় বেরিয়ে যায় সোমবার, আর ফেরে শনিবার বিকালে। 1995-96 সাল থেকে আমরা সুন্দরবনের ওই দ্বীপের মানুষ যারা এখানে আসতো, তাদের এখানে আসতে হচ্ছে না। বাই বোট প্রত্যেকটা দিন এই বোট চলে যাচ্ছে, মানুষের দরজায় গিয়ে চিকিৎসা দিচ্ছে। ফ্রিঞ্জ ভিলেজ, যেখানে গিয়ে চিকিৎসা দিচ্ছে, মানে বাঘ, মানুষ, কুমির, তার মধ্যে গিয়ে আমরা কাজ করছি। ন্যাচারাল ক্যালামিটিস মানে প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা কাজ করছি। আর আমাদের অর্গানাইজেশন তো সামাজিক অর্গানাইজেশন, আমরা কোনো রকম ধর্মীয় আবেগকে কাজে আনি না। এখানে সমাজে প্রচুর কাজ করার আছে। আজকে যুবকরা সেই কাজ করতে পারে যে আমরা মেডিসিন টাচ করব না, আমরা ভালো থাকবো। আমরা তো সেই কাজও করতে পারি। অদ্ভুত অদ্ভুত ব্যাপার আছে সমস্ত, যেগুলো আমাদের আজকের যুব সমাজ যদি এগিয়ে আসে, এটা প্রজন্মকে রক্ষা করবে। আমি একটা কথা বলবো কি, আমাদের সবারই জ্ঞানের স্বল্পতা আছে। একজন তোমার উপর রেগে গেল, খুব খানিকটা গালাগালি করছে, অফকোর্স তুমি বুঝবে যে ওই মানুষটিকে তুমি নিশ্চয়ই হেল্প করেছিল। তা ওর যে অন্ধকার দূরীকরণের জন্য তো আলোর দরকার। তা আমি যদি বলি ভালো কাজ করেছি, তাহলে আমাকে তো মনে করতে হবে আমি আলো, তো আই এম টু হেল্প দেম। কিন্তু স্যার এই আলোটা তো আমরা একটা সময়, যেমন আপনি এম.এ. ওয়াহাব ভাঁড়ের উপকারদের মধ্যে একজন, আরো অনেককে আমরা দেখেছি, কিন্তু বর্তমান যে প্রজন্ম, এই প্রজন্মের মধ্যে এই আলোর সন্ধানটা কোথা দিয়ে আমরা করব? আমি বলছি খুব সোজা জিনিস, যুবক রক্ত কোনোদিন বেইমানি করতে পারে না। আমি যেমন আমার উপর আমি নিজেকে বেইমানি করিনি। আমি আবার বলছি, যুবক রক্ত প্রভাবিত হচ্ছে কারণ দ্বারা। আমি যদি ভালো কাজ নিয়ে প্রভাব সৃষ্টি করতে পারি, সে আসবে। তো তোমাকে চুম্বক হতে হবে। ইউ আর টু বি এ জেনুইন ওয়ান। তোমাকে প্রমাণ করো যে তুমি একজন সমাজের আছে, তোমাকে মানুষ ট্রাস্ট অর্জন করতে পারে। যদি ইফ ইউ আর এ ট্রাস্টেড পারসন, তখন তোমার পক্ষে সহজ হয়ে যাবে সব কাজ। মানে আপনি বলতে চাইছেন যে সবার আগে আমার মানুষের বিশ্বাস অর্জন করতে হবে। অবশ্যই, উইদাউট মানসিক বিশ্বাস অন্য কিছু আপনার টাকা দিয়ে কিছু হবে না। এখানে ভেসে নিজে সুদ দেবে কিন্তু সুদ খাবে না, এই বহু ধরনের সামাজিক সব ব্যাপার আছে। ভালো কাজ করলে করা যায়। আমি তো ডাকাতদের সাথে, ভাঙড়ের ডাকাত তো সব তো চেনা আছে, দীর্ঘদিন মিশেছি। আমাকে লোকে খারাপ বলেছে, আমি কিনা ডাকাত। 44 জন ডাকাত, প্রত্যেকটি ডাকাত ব্যাংক লুট করত। তার মানে আপনি বলতে চাইছেন যে পাপীকে ঘৃণা করলে হবে না, পাপকে ঘৃণা করতে হবে। কোয়াইট ইম্পসিবল। তুমি কাউকে ঘৃণা করবে কেন? কোন অপরাধে? তার আগে দেখো তুমি নিজে কত বড় পাপী। তো আমি যেটা বলছি যে এই ডাকাতদের পুনর্বাসন করার সময় আমি দেখেছি, নাম করা করা ডাকাত যখন তাদের সাথে মিশছি, রাতে ডাকাতি করে এসছে, তারপরেই দেখা এখানে। আমার কাছে তো মিথ্যে কথা বলবে না, দে টেলিং ট্রুথ। সেখানে কি দেখলাম? সব যখন তখন তাদেরকে ডাইভোর্স দিত, এত অভাব। কোলে বাচ্চা নিয়ে এসে কাঁদতো। তাদের জন্য, মেয়েদের জন্য শিক্ষা, গ্রামে গ্রামে সরকারি বই গুদামজাত করে রেখেছিল, মানুষকে পড়াতে পারেনি। তাদের সাথে যোগাযোগ করে বই নিয়ে বিভিন্ন গ্রামে গ্রামে আমরা ওই স্কুল করেছি। কথা বলছি, সবার আগে না তুমি নিজেকে মডেল করো, লোকে তোমাকে অনুসরণ করবে। কিন্তু নিজেকে হিডেন রেখে নিজের মনুষ্যত্বকে লোকের সামনে বিকাশ করলে, তুমি ধরো বলতে হবে কেন, তুমি পথ চলো অ্যাকর্ডিং টু দি ডিরেকশন অফ ইউর কনসার্নস। তোমার বিবেকের নির্দেশে তুমি কাজ করো, কিচ্ছু করতে হবে না। তোমার বিবেক কোনোদিন তোমাকে কুপথে পরিচালনা করবে না, বিকজ ওটা বিবেক। আর আমরা বদউইলের কাছে বা লোভের কাছে কখন নিজেদেরকে সমর্পণ করি? যখন আমরা প্রভাবিত হয়ে যাই খারাপ জিনিসের প্রতি।
লোভ জন্মায়। সেই জন্যে তুমি প্রথমে অহংকারহীন হতে হবে। তুমি যদি তোমার অহংবোধকে ত্যাগ করতে পেরেছো, এটা একটা সাকসেস পয়েন্ট। একটা মানুষকে বলো তুমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান ওসব জাতপাত বাদ দাও, তুমি হিউম্যান বিইং। অ্যাজ হিউম্যান বিইং তোমার কি অহংকার আছে? ওকে খুঁজতে বলো। ও খুঁজতে 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 ও নিজে তখন নিজেকেই চিনতে পারবে যে এই জায়গায় আমার অহংকার আছে, যেটা আমাদের সর্বনাশের মূল কারণ। বলা নয়, তুই করে দেখাও লোককে। ওই ধরো রাস্তায় যাচ্ছে, অনেকে থুতু ফেলছে যেখানে সেখানে, কাগজ ফেলছে। আমি যদি চোখে দেখি, আমার উচিত হবে কি, আমার যদি বিবেক বলে এটা তো নোটিশ করার ম্যাটার, আমি ময়লাটা তুলে ময়লার জায়গায় ফেলবো। আর এই শেষ কথা মাথায় রেখে বলতে চাই আপনাকে, আমাদের এই ভিডিও অনেক ছাত্রছাত্রীরাও দেখে। বর্তমানে মানে ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার ব্যাপারটা কেমন যেন কোথাও একটু হারিয়ে যাচ্ছে, বা পড়াশোনার প্রতি তারা খুব অনীহা বোধ করে, মানে পড়তে চায় না, মানে খুব যেন জোর করে তাদেরকে পড়তে বলতে হয়। মানে এই বিষয়টা বা এই জায়গাটা কি করে কেন এলো স্যার? এই এই দিনটা কেন দেখতে হচ্ছে এখন যে পড়তে চাইছে না? এর অনেক কিছু কারণ আছে। আমরা যাদের সাথে মেলামেশা করি এখন সাংস্কৃতিক কালচার বলতে একটু অন্যরকম হয়ে গেছে। এখন পাড়ায় পাড়ায় আগের মতন আর বসে আলোচনা, বিভিন্ন রকম ভালো জিনিস একসাথে করা, সেসবগুলো এখন উঠে গেছে। এখন মানুষ কলকাতা শহরে যা কিনতে পায়, সুন্দরবনের একটা প্রত্যন্ত গ্রামেও তাই কিনতে পাবে। আমি আবার বলছি, পড়াশোনায় মধ্যে ফিরিয়ে আনতে গেলে আগে নিজেকে, মানে নিজের পরিবারকে সংযত হতে হবে, যে আমার বাচ্চাকে যা দিচ্ছি কতটুকু কি। অনেক জায়গায় করা হয় কি, বাচ্চাদের একটা পরীক্ষা করানো হয়, সেই পরীক্ষাটা রেজাল্ট আসে, আর রেজাল্ট শিটটা গার্জিয়ানকে দেওয়া হয়। সেই পরীক্ষায় উল্লেখ করে দেওয়া হয় যে এই ছোট্ট বাচ্চাটা ভবিষ্যতে কি হতে পারে, তার ন্যাক কোন দিকে, কি কি কোয়ালিটি তার মধ্যে পাওয়া গেল, আর কি কি আছে। আমাদের দেশে কে করবে? আমাদের দেশে কে করবে? আমি আমার স্কুলের কথা বলছি। আমার যেমন ইংলিশ মিডিয়াম স্কুল যেটা করা হয়েছে এখানে, সিটি অফ জয় ইন্টারন্যাশনাল স্কুল, প্লে গ্রুপ থেকে শুরু করেছি। আমরা মনে করছি ক্লাস 1 থেকেই ওদের মধ্যে বিজ্ঞান চেতনা ঢোকাতে হবে, 2 থেকে ওদের মধ্যে বিজ্ঞান চেতনা ঢোকাতে হবে। হাউ? আমি একটা উদাহরণ দিচ্ছি। ওদের তো আঁকতে দেয় আর্ট, সাদা রং, লাল রং, বিভিন্ন রকম রং দিয়ে, বাট দে ডু নট নো যে রংটা কিভাবে হলো এবং এটাকে বিভিন্ন রং মিক্স করলে কি রং দাঁড়ায়। এটা বিশেষ কালার আনতে হবে। আমি এই উদাহরণ দিয়ে শেষ করছি। শিক্ষক ওকে গাইড করছে, দেখো তো এই রং এতটা নাও, এই রং এতটা নাও, কোন কালার আসে এখানে মেরে দেখো তো। কিন্তু ওটা ইংরেজিতে করছে এরা। এই যে পদ্ধতি, বিজ্ঞানকে একটা বাচ্চার ছোট্টবেলা থেকে করাতে হবে। আমরা সবাই তৃষ্ণা পেলে কি করি? ইফ ইউ আর থার্স্টি দেন হোয়াট ইউ ডু? আমরা বলি 1 গ্লাস পানি দাও আমাদের খেতে। অবশ্যই। আমরা কি একবারও চিন্তা করেছি যে পানিটা কি দিয়ে তৈরি হয়? হাউ দি ওয়াটার ইজ মেড? H2O। এই H2টা কি? এই চিন্তা কি সাধারণ মানুষ বা ইত্যাদি মানুষ, এমনই শিক্ষিত মানুষ, হ্যাঁ, আচ্ছা, হাত দিয়ে ভাত খেতে হয় ভালো করে, না হলে জীবাণু ক্ষতি করে। বলো দেখি, আমাদের দৈনন্দিন প্র্যাকটিসের মধ্যে এটা আমরা আনতে পেরেছি? করোনার সময় দেখেছি সবাইকে মুখে দিতে, যেই না বলেছে করোনা বন্ধ, অমনি আউট। তবু তো বলা ভালো যে রাস্তাঘাট ভালো বলে ধুলো টুলো নেই, কিন্তু যেখানে আছে বস্তির বা এমনও গ্রাম আছে যেখানে এখনো পর্যন্ত অনেক কিছুই যায়নি, সেই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে হবে। তো তোমরা হলে সেই দূত, ইউ আর ক্যারিং মেসেজ, যে আমি আবার সেই লালন ফকিরের ভাষায় তোমাদের বলি, আপনারে আপনি চিনলি না, তোমাকে তুমি চেনো। প্রত্যেকটি ব্যক্তির এই চিন্তাবোধটা আসা দরকার।
আর প্রত্যেকটা ব্যক্তি খুব বড় সমাজকর্মী হয়ে উঠতে পারে। তার পরিবারের প্রতি সে কর্মটি আগে করুক, চ্যারিটি বিগিস অ্যাট হোম দিয়ে, আর সেখানে যেন কোয়ালিটিটা দিতে পারে। আর প্রত্যেকটি বাচ্চা, তাদেরকে যেন মিথ্যে কথা, ভূতের গল্প এইসব বলে বাবা মা কোনো সান্ত্বনা না দেয়। বাচ্চাকে নির্ভীক তৈরি করতে পারে একমাত্র বাবা মা। কত একটা বিষয়, আমরা কিসের গরিব? আমরা এই জন্য গরিব, আমাদের কাছে ইনফরমেশন নেই। আমার কাছে যদি ইনফরমেশন থাকতো আমি বিপদে চলতাম না। হ্যাঁ, কিছু ইনফরমেশন আছে যেটা আমরা ফলো করি না, অথবা আমাদের পক্ষে উপযোগী নয়। লেট হ্যাভ দি ইনফরমেশনস। এই ইনফরমেশন থাকলে আমি ভালো কিছু করতে পারবো। প্রত্যেকটা পরিবারকে যদি পরিষেবা দিতে পারো, তাহলে পর আমরা এখানে খুব সুন্দরভাবে আমাদের সমাজকে করতে পারবো। ধন্যবাদ। প্রায় অর্ধ শতাব্দী ধরে নীরবে যিনি কাজ করে আসছেন, এতক্ষণ পর্যন্ত যার সঙ্গে আমরা ছিলাম, আমাদের এই অদম্য চ্যানেলে সময় দেওয়ার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের স্যারের সঙ্গে এই আলোচনা দেখছেন, তাদেরকে আরো একবার আমি জানিয়ে রাখি যে ইনি এমন একজন মানুষ, আহ, আর্তের সেবায় যিনি নিজেকে নিয়োজিত করেছিলেন আজ থেকে প্রায় অর্ধ শতাব্দী আগে, প্রায় 5 দশক হতে চলেছে। এবং এরকম নানান নীরবে উনি কাজ করে চলেছেন, যার মধ্যে আমরা স্যারের আলোচনার মধ্যে দেখছিলাম যে সাউদার্ন হেলথ ইমপ্রুভমেন্ট সমিতি, বা যেটাকে আমাদের এতদ অঞ্চল বলবো না, এখন এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনার প্রায় সমস্ত জায়গাতেই ছড়িয়ে পড়েছে শীষ নামে। তিনি স্বাস্থ্য দিয়ে শুরু করলেও আজকে তার জয়যাত্রা শিক্ষার বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে। কামনা করি ওনার চলার পথ আমাদের যেন পাথেয় হয়। আমার যে সমস্ত শ্রোতাবৃন্দ আছেন, আপনারা আমাদের আরো সঙ্গে থাকবেন। পরবর্তীতে ওনার এই নীরব যাত্রার আরো অনেক ইতিহাস আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ ধন্যবাদ থাকবেন। স্যারকে আরো একবার ধন্যবাদ। ভালো থাকবেন।